টপিক হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। এটা একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। প্রথমে আমরা কয়েকটা ছবি দেখি যে এখানে আমরা দুইটা ক্লাস দেখতে পাচ্ছি, তাই না? একটা গ্রিন ক্লাস, একটা ব্লু ক্লাস। এবং এখানে ডিসিশন বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে দুইটা ক্লাসকে সেপারেট করা গেছে এই একটা লাইন দিয়ে। কিন্তু যদি অনেক সময় আমার এরকমও হতে পারে যে ডাটা সেটের মানে ডাটাগুলোর ডিস্ট্রিবিউশন এরকম যে আমার ডিসিশন বাউন্ডারিটা আসলে এরকম হবে। সো এটা হচ্ছে একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি, আর এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি। আচ্ছা, তারপরে আরেকটা ইমেজ দেখি। আহ, আচ্ছা, এই ক্ষেত্রেও দেখো যে এখানে দুইটা ক্লাস আছে, একটা ব্লু, এই ক্লাস, এইগুলো একটা ক্লাসের মেম্বার, এই গোলগুলা আরেকটা ক্লাসের মেম্বার। এখন এখানে যে ভার্টিক্যাল যে লাইনটা আছে, এই লাইনটাও আসলে এই দুইটা ক্লাসকে সেপারেট করছে। আবার এই যে বাঁকা যে লাইনটা আছে এটাও কিন্তু দুইটা ক্লাসকে সেপারেট করছে, তাই না? এখানে দুইটা ক্লাসই কিন্তু ডিসিশন বাউন্ডারি হিসেবে কাজ করতেছে, নাকি? জি ম্যাম। তারপর এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ডাটাগুলোর ডিস্ট্রিবিউশন কেমন, এবং এখানে আমাদের ডিসিশন বাউন্ডারি এইটা। তো তোমাদেরকে এই যে কটা ছবি দেখালাম, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এটাই যে আমি জাস্ট দুইটা ডিফারেন্ট ক্লাসের একটা মানে ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দেখালাম যে আমার যদি এরকম মানে দুইটা ক্লাস থাকে, তাহলে সেই ক্লাসগুলোকে কত মানে বিভিন্নভাবে আমি আসলে দুইটা ক্লাসে ভাগ করতে পারি, বা তার মানে ক্লাসিফিকেশন করার জন্য আমরা যদি এরকম একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারি, তাহলে এই ডিসিশন বাউন্ডারির মাধ্যমে আসলে দুইটা ক্লাসের মেম্বারশিপ গুলোকে আমরা আলাদা করতে পারি। তো আমি যদি এরকম একটা ডিসিশন প্ল্যান ক্যালকুলেশন করে বের করে ফেলি, তখন এই ডিসিশন প্ল্যানের এক সাইডে থাকবে একটা ক্লাস, আরেকটা সাইডে থাকবে আরেকটা ক্লাস। তো আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটা যেই কাজ করে, সে অ্যাকচুয়ালি কি করে যে আমার সব ডাটাগুলোকে একটা প্লেনের মধ্যে সে প্লট করে, করে এমন একটা লাইন সে তৈরি করে যেন সেই লাইনটা হচ্ছে দুইটা ক্লাসের মানে প্রতিটা ক্লাস থেকে আমি আবার ওই প্লেনের সবচেয়ে কাছাকাছি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করব, এবং ওই পয়েন্টগুলোর নাম আমি দিব সাপোর্ট ভেক্টর। এই ছবিটা সবাই একটু ভালো করে বুঝো যে এখানে আমার এই যে ব্লু একটা ক্লাস আর গ্রিন আর একটা ক্লাস আছে। এখানে আমার ডিসিশন বাউন্ডারি অ্যাকচুয়ালি যেটা আমার কাজ, সাপোর্ট ভেক্টর মেশিন আমাকে এই লাল লাইনটা ক্যালকুলেট করে দিবে। সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটা আমাকে এই লাল লাইনটা বের করে দিবে, এবং এই লাল লাইনের মানে এই ক্লাসের যেই পয়েন্টটা সবচেয়ে বেশি কাছাকাছি এই লাল লাইনের, সেই পয়েন্ট দুটাকে আমি কি বলতেছি, সাপোর্ট ভেক্টর। এখানে যদি এমন হতো যে এই ব্লু লাইনটা এখানে অবস্থিত না, আর একটু ভিতরে, তখন শুধুমাত্র একটা পয়েন্টই এই প্লেনের সবচেয়ে কাছাকাছি থাকতো, এবং তখন আমার এখানে সাপোর্ট ভেক্টর কয়টা পেতাম আমি? একটাই পেতাম। সো সাপোর্ট ভেক্টর মেশিন আমাদেরকে কি দিবে, আমাকে এরকম একটা প্লেন বের করে দিবে, বা এরকম একটা ডিসিশন বাউন্ডারি ক্যালকুলেট করে দিবে। ঠিক যেমন লিনিয়ার রিগ্রেশনে আমি পয়েন্ট ফেলাইতাম, মানে যত মানে ডাটা সেটের ট্রেনিং সেটে যত ডাটা পয়েন্ট আছে তাদেরকে দিয়ে আমি একটা লাইনের ইকুয়েশন ক্যালকুলেট করতাম, তাই না? সো লিনিয়ার ইকুয়েশনে আমি পয়েন্ট দিয়ে আসলে লাইনের ইকুয়েশন বের করতাম। আর সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটা সে কি করে, তার কাছে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে মানে ডিস্টেন্স ক্যালকুলেট করে একটা লাইনের ইকুয়েশন সে বের করে। সেই লাইনের বৈশিষ্ট্যটা কি হবে, যে সেই লাইনের বৈশিষ্ট্য হবে যে এই যে দুইটা ক্লাসের যে ডিসিশন মানে দুইটা ক্লাসের যেই মেম্বারটা তার সবচেয়ে কাছে, তার দূরত্বটা যেন সবচেয়ে ম্যাক্সিমাম হয়। যেমন এই ছবিটাতে আমরা দেখি এখানে এই যে ভার্টিক্যাল যে লাইনটা আছে, এই ভার্টিক্যাল লাইনটা আসলে যদি আমি এই দুটা পয়েন্টের কথা চিন্তা না করি, তাহলে এই ভার্টিক্যাল লাইনটা দেখো এখান থেকে অনেক বেশি দূরত্ব, এখানেও থেকে অনেক বেশি দূরত্ব, তাই না? কিন্তু এই ভার্টিক্যাল লাইনটা আসলে একটা করে পয়েন্ট মিস ক্লাসিফাই করে ফেলতেছে। তো আমাকে এসভিএম অ্যালগোরিদম কি করবে, সে আমাকে আসলে এই লাইনটা দিবে, এই যে বাঁকা লাইনটা দিবে,
তাহলে কি হবে, সে কারেক্টলি ক্লাসিফাই করতে পারতেছে। কিন্তু এই লাইনটাই কি সেই লাইনটা যেটা আসলে দুইটা ক্লাস থেকে সবচেয়ে বেশি ডিস্টেন্ট একটা লাইন তৈরি করতেছে? তা কিন্তু না। এখানে এডিট করার অপশন আছে। আচ্ছা, দেখো আমি যদি এই মাথা থেকে একটা লাইন, এই যে আমি যদি এই যে সাদা বক্সটা আছে এইটা ডায়াগোনাল বরাবর যদি আমি একটা লাইন টানি, দেখো সেই লাইনটা কিন্তু এই পয়েন্ট থেকে আরো বেশি দূরত্বে চলে আসবে, তাই না? Yeah. আচ্ছা, এখানে না একটা ইয়ে ছিল, ড্রয়িং বোর্ড, কোথায় বলতে পারবা? আচ্ছা, একটু সবাই দেখো, আমি এই যে আমার দুইটা ক্লাসের মধ্যে এইটা একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারি। তাহলে কি হচ্ছে, এই ক্লাসে সাপোজ এইদিকে আরো অনেক ডাটা পয়েন্ট আছে এবং এই ক্লাসের এদিকেও আরো অনেক ডাটা পয়েন্ট আছে। এই ক্লাসের মধ্যে সাপোর্ট ভেক্টর কোন পয়েন্টটা হবে বলো তো? এই যে এই পয়েন্টটা হচ্ছে সাপোর্ট ভেক্টর, আবার এইদিকে হচ্ছে এইটা সাপোর্ট ভেক্টর। তো সাপোর্ট ভেক্টর হচ্ছে কে? একটা ক্লাসের সেই ডাটা পয়েন্টটা হচ্ছে সাপোর্ট ভেক্টর, যে হচ্ছে এই যে ডিসিশন বাউন্ডারি তার সবচেয়ে ক্লোজেস্ট যে পয়েন্টটা সে হচ্ছে সাপোর্ট ভেক্টর। ওই ক্লাসের জন্য ওই ডাটা পয়েন্টটা হচ্ছে সাপোর্ট ভেক্টর। আবার এই পাশে যেই ক্লাস মানে যেই ডাটা পয়েন্টগুলো আছে তার মধ্যে ডিসিশন বাউন্ডারির সবচেয়ে কাছে যে ডাটা পয়েন্ট আছে সে হচ্ছে ওই ক্লাসের জন্য সাপোর্ট ভেক্টর। এখন এই লাইনটা দিয়ে যদি আমি আসলে দুইটা ক্লাসকে মানে আহ, ইয়ে করি, মানে ক্লাসিফাই করি, বা ডিসিশন বাউন্ডারি যদি এটা হয়, তাহলে এই মিনিমাম ডিস্টেন্সটা যেটা হচ্ছে, আমার ডিসিশন বাউন্ডারি যদি এটা বানাই আমি, তাহলে দেখো এটা কিন্তু আরো বেশি ডিস্টেন্সে চলে আসতেছে, তাই না? মানে এটা আরো বেশি দূরত্ব ক্রিয়েট করতে পারতেছে। সো আমার এসভিএম অ্যালগোরিদম যেটা করে, ক্লাসিফিকেশন মানে ক্লাসিফায়ার বা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমটা যেটা করে, সে আমার যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে এমন একটা লাইনের ইকুয়েশন সে বের করে, যেই লাইনের ইকুয়েশনটা হচ্ছে সাপোর্ট ভেক্টর থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত হয়। এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা কি করতে চাচ্ছি? जी मैम। সো আমার এটা, এই যে এটা একটা সাপোর্ট ভেক্টর, এটা একটা সাপোর্ট ভেক্টর, আমি একটা লাইন এভাবেও মাঝখান থেকে টানতে পারি। তাহলে এখানের এই যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা যেটা, আর আমি যদি লাইনটা এরকম টানি, তোমাদের তো অনলাইনে ক্লাস করতে খুব ভালো লাগে, আমার একটু অনলাইনে ক্লাস নিতে ভালো লাগে না। আচ্ছা দেখো, আমি যদি লাইনটা এইভাবে ড্র করি, তাহলে কিন্তু আরো বেশি দূরত্ব ক্রিয়েট করা যেতে যাচ্ছে। বোঝা গেছে? ছবিটা হয়তো বা অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আরেকটা দেখি, আরেকটা ড্র করতে পারি নাকি। ধরো এইটা, এখান থেকে যদি আমি একটা ডিসিশন বাউন্ডারি দিই, তাহলে এখানে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স তার থেকে যদি আমার ডিসিশন বাউন্ডারি এটা হয়, তাহলে ডিস্টেন্সটা আরো বেশি না? Yeah. বোঝা গেছে আমি কি করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি? Yeah, বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে আমার এই মাঝখানের লাল লাইনটা হচ্ছে, এটার নাম হচ্ছে আমার ডিসিশন বাউন্ডারি। অথবা আমরা যখন সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদমটা পড়ি তখন অ্যাকচুয়ালি এখানে ডিসিশন বাউন্ডারি না বলে বলা হয় হচ্ছে হাইপার প্ল্যান। আর সাপোর্ট ভেক্টর কোন দুটা বলো তো দেখি, তোমরা বলো সাপোর্ট ভেক্টর জিনিসটা কি? যেটা বাউন্ডারি সবচেয়ে কাছাকাছি থাকবে এগুলো কি? হ্যাঁ, দুইটা ক্লাসেরই যেই মেম্বারটা
বাউন্ডারির সবচেয়ে কাছে অবস্থিত সে হচ্ছে সাপোর্ট ভেক্টর। এখন যদি এমন হয় যে সেম ডিস্টেন্সে অনেকগুলা পয়েন্ট আছে, তাহলে তারা সবাই সাপোর্ট ভেক্টর হবে। যেমন এই ক্লাসে সবচেয়ে কাছে আছে শুধুমাত্র এইটা, আর এই ক্লাসে সবচেয়ে সেম ডিস্টেন্সে কাছে আছে দুইটা পয়েন্ট, তাহলে এরা দুজন হচ্ছে সাপোর্ট ভেক্টর। তো আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমে আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে অনেকগুলো ডাটা পয়েন্ট দিয়ে দিবে, আমাদেরকে এই হাইপার প্ল্যানের ইকুয়েশনটা বের করতে হবে। ক্লিয়ার সবাই? Yes, ma'am. আচ্ছা, সো তাহলে আমরা এখন আমাদের মেন স্লাইডটা দেখি যে হোয়াট ইজ সাপোর্ট ভেক্টর মেশিন, a supervised learning algorithm for classification and regression finds an optimal hyperplane to separate data into categories. Use support vectors. What is support vectors? Critical data points affecting the boundary. সো এই যে বাউন্ডারিটা কি হবে, এটা তো সাপোর্ট ভেক্টরের পয়েন্ট গুলাই তো এফেক্ট করতেছে বাউন্ডারিটাকে, তাই না? যেমন আমি একটু আগে তোমাদেরকে ছবি আঁকায় দেখাইলাম যে দুইটা পয়েন্ট তারা যেখানে অবস্থান করতেছে তার উপরে নির্ভর করতেছে যে আমার লাইনটা ফুললি ভার্টিক্যাল হবে নাকি আমি একটু ঘুরাইয়ে নিব, যেন আসলে লাইনটা দুইটা সাপোর্ট ভেক্টর থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের গোল। আচ্ছা, সো আমাদের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে? ডাটা পয়েন্টস আর প্লটেড ইন অ্যান এন ডাইমেনশনাল স্পেস। সো আমার যদি ডাইমেনশন দুইটা হয় তাহলে আমি এখানে 2 ডাইমেনশনাল স্পেসে আমি ডাটা পয়েন্টগুলোকে ফেলাবো। A hyperplane is found that maximizes separation margin. If non-linearly separable, kernel trick is applied. So যেমন যদি ডাটাগুলো আমার আসলে এরকম এইখানে কি আসলে ডিসিশন বাউন্ডারিটাকে স্ট্রেট লাইন দিয়ে পসিবল না। তো এখানে আমার এই যে হাইপার প্লেনটা এটা হচ্ছে নন লিনিয়ার হবে, এরকম স্ট্রেট লাইন দিয়ে পসিবল না। তো যদি স্ট্রেট লাইন দিয়ে পসিবল হয় তার জন্য একদম সিম্পল একটা আমরা ম্যাথ দেখব, আর যদি নন লিনিয়ার হাইপার প্ল্যান হয় তার জন্য আমরা আপাতত শুধু জেনে রাখি যে কার্নেল ট্রিক বলে একটা ম্যাথোডোলজি অ্যাপ্লাই করতে হয়, যে ইফ নন লিনিয়ারলি সেপারেবল, আমার ডাটা পয়েন্টগুলো যদি নন লিনিয়ারলি সেপারেবল হয় তখন কার্নেল ট্রিক অ্যাপ্লাই করতে হয়। এতটুকুই আপাতত জেনে রাখো। কার্নেল ট্রিক কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমাদের এখন লাগবে না। আচ্ছা, সো এই যে বিভিন্ন রকমের কার্নেলের ইকুয়েশন আছে, এটা জাস্ট আপাতত জানা থাকলেও তোমাদের, কিন্তু মানে আপাতত কার্নেল নিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন আমরা ম্যাথের এক্সাম্পলটা দেখি। তো এইখানে স্লাইডে এই যে ডাটা পয়েন্ট দেওয়া আছে, এখানে আমার 8টা ডাটা পয়েন্ট আছে। এই 4টা ডাটা পয়েন্ট হচ্ছে পজিটিভ ক্লাসের, আর এই 4টা ডাটা পয়েন্ট হচ্ছে নেগেটিভ ক্লাসের। তারপর এখানে ক্যালকুলেশন গুলো খুব জাম্প করে করে দেখানো হয়েছে, এই জন্য আমি এই ক্যালকুলেশনটা নিজে খাতায় করে আমি ওটার ইয়ে করছি, ওটা হচ্ছে স্ক্যান করে করছি, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আচ্ছা, এইখানে আমাদের যেই ক্লাসে হলে আমি বোর্ডে করে দিতাম ম্যাথটা, যেহেতু ক্লাসরুম না এই জন্য আমি খাতায় আগেই করে রাখছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডাটা, যে এই যে 8টা পয়েন্ট আছে না এখানে, এই সেম 8টা পয়েন্টই আমি এখানে লিখছি। এই যে 3 1, এই যে প্রথম 4টা হচ্ছে পজিটিভ ক্লাস, 3 1 3 - 1 6 1 6 - 1, 3 1 3 - 1 6 1 6 - 1। এই 4টা হচ্ছে পজিটিভ ক্লাস, আর পরের 4টা হচ্ছে নেগেটিভ ক্লাস। এই যে ভ্যালুগুলো কি, ডাটা পয়েন্টগুলো কি কি, 1 0 0 1 0 - 1 -1 0। সো তো ডাটা সেটটা তো বোঝা গেছে তাই না? সো আমাদের এই এসভিএম দিয়ে সলভ করার জন্য আমাদের প্রথম কাজ কি? প্লট দ্য ডাটা পয়েন্টস, দেন নিড টু আইডেন্টিফাই দ্য নিয়ারেস্ট ডাটা পয়েন্ট অন বোথ দ্য সাইডস অফ দ্য পার্টিকুলার ক্লাসেস। তো প্রথমে আমি এখানে কি করতেছি, এই 8টা ডাটা পয়েন্টকে এখানে আমি প্লট করব। এই যে দেখো এখানে আমার 4টা পয়েন্ট, এই যে 3 + 1 আর 3 - 1। সো এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস। তাহলে 0 1, সরি 0 1 2 3, এবং এটা হচ্ছে 1। সো 3 1 হচ্ছে আমার এই S2 পয়েন্টটা, আর এখানে মনে হয় লেখালেখি করা যায় না। আচ্ছা, সো এটা আমার প্রথম পয়েন্ট,
এটা আমার দ্বিতীয় পয়েন্ট। এরপরে আমার এটা 3 নাম্বার পয়েন্ট, এটা 4 নাম্বার পয়েন্ট। আর নেগেটিভ ক্লাসের 4টা পয়েন্ট হচ্ছে এই যে 0 1, 0 - 1, 1 0, -1 0, এই যে এই 4টা পয়েন্টকে আমি বসাবো। তো তোমাদের পরীক্ষার সময় যেই পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোকে প্রথমেই তোমরা এইভাবে একটা ম্যানুয়ালি একটা গ্রাফের মধ্যে প্লট করবা, বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এই দাগগুলো যে ফেলাইলাম এগুলো এখন আমি কিভাবে রিমুভ করব? উম, ম্যাম এটা তো উপরে হাইলাইট হয়ে বন্ধ গেছে। বাটন আছে, কোথায়? এই যে অল টুলস এডিট কনভার্ট ইসাই ওটার ডান পাশে। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমাদের প্রথম স্টেপটা বোঝা গেছে সবার, যে ডাটা পয়েন্টগুলোকে আমরা এরকম একটা এখানে প্লট করব। এবং আমি এখানে এই দেখো এই যে নেগেটিভ ক্লাসের ভ্যালুগুলোকে আমি আসলে নীল দাগ দিছি, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না। সো এই 4টা পয়েন্ট হচ্ছে আমার একটা ক্লাসের, আর এই 4টা পয়েন্ট হচ্ছে আমার এখানে আরেকটা ডিফারেন্ট ক্লাসের। তো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে হাইপার প্ল্যানটা অবশ্যই এই এই লাল লাইন যেটা আমি এখানে রাখছি এটাই অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করে বের করব। তো আসলে আমি যেটা করছি, ম্যাথ শেষ করে এসে এই লাইনটা দিয়েছিলাম, কিন্তু যেটা তোমরা এখনই দেখে ফেলতেছো। তো আমাদের তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই 4টা পয়েন্ট হচ্ছে আমার নেগেটিভ ক্লাসের, আর এই 4টা পয়েন্ট হচ্ছে আমার পজিটিভ ক্লাসের। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে এই ক্লাসে সাপোর্ট ভেক্টর হবে এই পয়েন্টটা, আর এরা দুজন যেহেতু একই বরাবর আছে, তার মানে এরা দুজন হবে অন্য ক্লাসে সাপোর্ট ভেক্টর হবে S2 আর S3, তাই না? এখানে 4টা পয়েন্ট, এরা 4টা পয়েন্ট একটা ক্লাসের, আর এরা 4টা পয়েন্ট আরেকটা ক্লাসের। তাহলে হাইপার প্লেনটা ডেফিনেটলি মাঝখান দিয়ে যাবে। তাহলে আমার সাপোর্ট ভেক্টর এই দুটা হবে। এই ক্লাসের জন্য সাপোর্ট ভেক্টর হবে এই দুটা পয়েন্ট S2 S3। আর এই ক্লাসের জন্য সাপোর্ট ভেক্টর একটা হবে, সে হচ্ছে S1। এতটুকু বুঝছি সবাই? ইয়েস ম্যাম। ঠিক আছে, তারপরে এরপরে আমার কাজ হচ্ছে, আফটার প্লটিং দ্য ডাটা পয়েন্টস উই নিড টু আইডেন্টিফাই দ্য নিয়ারেস্ট ডাটা পয়েন্টস on either side of the two classes. So here we get 1 0 as S1 from negative class, and 3 1 as S2, and 3 - 1 as S3 from positive class. By inspection the three support vectors are, তার মানে ওই যে 3টা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করলাম পজিটিভ ক্লাসের S2 S3 আর নেগেটিভ ক্লাসের জন্য S1। কারণ এবং মানে আমরা নিজেরা এটাকে চোখে দেখে আমরা আইডেন্টিফাই করব, এবং এই 3টা ভেক্টরকে আমরা এইভাবে নিব। তো এতটুকু স্টেপ বোঝা গেল। এই 3টা সাপোর্ট ভেক্টর, মানে আমার এই যে 3টা পয়েন্টকে আমি নিলাম, বোঝা গেছে? এই 3টা পয়েন্টই হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর। আমি এই 3টা পয়েন্টকে নিলাম। কিভাবে নিলাম? আমার ডাটা পয়েন্টগুলোকে সব আমি এক্স আর মানে এক্স ওয়াই এক্সিসে বা গ্রাফে আমি প্লট করলাম। তারপরে চোখের দেখায় আমি এই পয়েন্টগুলোকে মানে সাপোর্ট ভেক্টর হিসেবে সিলেক্ট করলাম। এরপরে আমি কি করব? ম্যাম। এতটুকু সবাই বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমি কি করব? ডাটা অগমেন্টেশন করব। ডাটা অগমেন্টেশন করে আমি এই যে প্রত্যেকটা ভেক্টরের সাথে এক অ্যাড করব। Now we need to find the hyperplane or the equation of the line which will separate the data points of these two different classes with the maximum margin. Next, each vector will be augmented with a 1 as a bias input. So মানে এখানে এই ডাটা পয়েন্টের মধ্যে আসলে কি আছে? দুইটা কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, তাই না? উপরেরটা এক্স, নিচেরটা ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই। এখন আমরা যে একটা লাইনের ইকুয়েশন তৈরি করব, লাইনের ইকুয়েশনটা কি আসলে? y equal to mx plus c. সো এখানে লাইনের ইকুয়েশনে যে y আর x সেই কোঅর্ডিনেট দুইটা আছে, কিন্তু বায়াসের ভ্যালুটা নাই। সো বায়াসের ভ্যালুটাকে আমি 1 হিসাবে এখানে অ্যাড করে দিব, প্রত্যেকটা ভেক্টরে আমি 1 অ্যাড করে দিব। এটাকেই আমি বলতেছি যে আমি বায়াস ইনপুট হিসাবে অ্যাড করতেছি। তাহলে এই যে আমার 3টা ভেক্টরকে আমি এই যে S1 কে আমি এই যে S1 ছিল হচ্ছে আমার একটা সাপোর্ট ভেক্টর, সেটার সাথে আমি এই 1 অ্যাড করে, দেখো আমি কি বানাচ্ছি, এই এস এর উপরে আমি একটা টাইট চিহ্ন দিছি, তাই না? সো S1 থেকে আমি একটা ট্রান্সফর্মড বা অগমেন্টেড ডাটা তৈরি করলাম।
S1 টাইড, S2 থেকে আমি 1 অ্যাড করে S2 টাইড বানাইলাম, S3 কে আমি 3 সাথে 1 অ্যাড করে আমি S3 টাইড বানাইলাম। তাহলে আমি আমার ডাটা অগমেন্টেশন করে আমি এই স্টেপ পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes, ma'am. সো নেক্সট আমার কাজ হচ্ছে, নাও উই নিড টু ক্যালকুলেট 3 ভ্যারিয়েবলস, আলফা 1, আলফা 2 অ্যান্ড আলফা 3, which will be used to calculate the weight vectors. সো আমার এখন গোল হচ্ছে এই যে লাইনটা, আমি লাইনের ইকুয়েশনটা বের করতে চাচ্ছি, সেই লাইনের ইকুয়েশনে যেই ওয়েটগুলো আমার লাগবে, ওয়েটগুলো থাকবে, সেই ওয়েটগুলোকে আমি এখন ক্যালকুলেট করতে চাচ্ছি। তো সেই ওয়েটগুলো ক্যালকুলেট করার জন্য আমি এখন 3টা ভ্যারিয়েবলের ভ্যালু আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে আলফা 1, আলফা 2, আলফা 3। তোমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই যে এটা কোত্থেকে আসলো। যদি মনে করো যে এটা আকাশ থেকেই আসছে, বাট আমাদের ফার্স্টের কাজ হচ্ছে এখন এই 3টা ভ্যারিয়েবলের ভ্যালু ক্যালকুলেট করা। সেই 3টা ভ্যারিয়েবলের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা আবার এই 3টা ইকুয়েশন লিখবো। এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? দেখো, 3টা ইকুয়েশনের মধ্যেই আলফা 1, আলফা 2, আলফা 3 আছে। আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 1, আলফা 2, আলফা 3। প্রথম ইকুয়েশনের জন্য এই যে এখানে কি লিখছি, S1, S1, S1 ফিক্সড। পরেরটার জন্য S2, S2, S2 ফিক্সড। তারপরটার জন্য S3, S3, S3 ফিক্সড। এখানে S1, S2, S3 সেকেন্ড টার্মটা দেখো, এখানে হচ্ছে S1, S2, S3, আর এটা হচ্ছে S1, S2, S3। তাহলে বোঝা গেছে এটা কিভাবে, মানে এইভাবে আমাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে ওটা নিয়ে আমরা, মানে এটা কোত্থেকে আসলো তা না। আমার সাপোর্ট ভেক্টর মেশিনের ক্যালকুলেশনের জন্য আমার এই 3টা ভ্যারিয়েবল লাগবে, আলফা 1, আলফা 2, আলফা 3, এবং সেগুলো ক্যালকুলেশনের জন্য আমাকে এই ইকুয়েশন 3টা ব্যবহার করতে হবে। ওকে, বুঝছি আমরা? Yeah, ma'am. জি ম্যাম। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে, এইখানে আমি এই যে এখন আমি এই যে ইকুয়েশন 3টা লিখলাম না, এখন আমি জাস্ট এই যে S1 টাইড যেগুলো একটু আগে বানাইছি সেই ভ্যালুগুলো বসাই দিব। কি ছিল? S1 টাইড হচ্ছে 101, S2 হচ্ছে 311, S3 হচ্ছে 3 -1 -1। তো আমি এখন জাস্ট ওই ভ্যালুগুলোই বসাই দিছি। বোঝা গেছে? সো প্রথম ইকুয়েশনে আমি এই ভ্যালুটা বসাইলাম। তারপরে হচ্ছে এগুলা কি, দুইটা ভেক্টর, ভেক্টরের পেয়ার ওয়াইজ গুণ হয়। তার মানে এই এই দুটো গুণ করে আমি এইটা পাচ্ছি, 1 × 1 + 0 × 0 + 1 × 1, 3 × 1 + 1 × 0 + 1 × 1। এই যেখানে আসলো 3 × 1 + -1 × 0 + 1 × 1। তাহলে এরপরে সবগুলোকে যোগ করে আমি এটা পাইলাম, 2 আলফা 1, 4 আলফা 2, 4 আলফা 3 = -1। বোঝা গেছে এটা? বলো, এতটুকু বুঝছো সবাই? জি ম্যাম। সেম ভাবে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা এইটা পাবো, আর থার্ড যে ইকুয়েশনটা ছিল সেটা ক্যালকুলেট করে আমরা এটা পাবো। এখন আমার কাজ কি? সো ফাইনালি উই গেট দ্য ফলোইং ইকুয়েশনস টু ফাইন্ড অর ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ আলফা 1, আলফা 2, আলফা 3। তাহলে এখন তোমরা যে প্রতিস্থাপন অপনয়ন যে পদ্ধতি দিয়ে আমরা আগে ম্যাথ করছি, সেই ম্যাথ দিয়ে আমরা এখন এই 3টা ইকুয়েশন সলভ করে আলফা 1, আলফা 2, আলফা 3 এর মান এইটা পাইলাম, -3.5, 0.75, 0.75। এতটুকু ক্লিয়ার সবাই? Yes, ma'am. Clear. ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদেরকে নাও উই নিড টু ক্যালকুলেট দ্য ওয়েট ভেক্টর, এবং ওয়েট ভেক্টরের ইকুয়েশনটা হচ্ছে এইটা, ডাব্লিউ টাইট ইকুয়ালস টু আলফা, মানে সামেশন অফ আলফা আই ইন্টু এস আই। সেখানে আমি এটাকে আমি ভেঙে লিখলাম, এখানে আই এর মান যেহেতু 3, সো আমি এখানে আলফা আলফা 1 S1 টাইড, আলফা 2 ইন্টু S2 টাইড, আলফা 3 ইন্টু S3 টাইড, এটা ভেঙে লিখলাম। তারপর আমি সব মানগুলা বসাইলাম, তারপরে আমি এগুলা গুণ করে দিলাম, তারপরে হচ্ছে এগুলো সব যোগ করে দিয়ে আমি ফাইনালি এইটা পাইলাম, এই যে ডাব্লিউ টাইড ইকুয়ালস টু, আমি ফাইনালি এইটা পাইলাম 1, 0, -2। তাহলে এইখানে কি হলো আমার, এই যে ডাব্লিউ টাইড হচ্ছে 1, 0, -1, তার মানে ডাব্লিউ কত? এখানে ডাব্লিউ হচ্ছে আমার 1, 0, আর সেই যে বায়াস অ্যাড করছিলাম সেই বায়াস ইকুয়ালস টু হচ্ছে বি ইকুয়ালস টু আমার -2, তাই না?
আমরা তো তখন এস এর সাথে একটা করে ওয়ান অগমেন্ট করে এস টাইপ বানাইছিলাম। সেম ওইভাবেই এখন আমরা এই যে ডাব্লু টাইপ থেকে এই বায়াসটাকে আলাদা করে আমরা এই যে ডাব্লু ভেক্টরটা বের করে ফেললাম। তো ডাব্লু ভেক্টরের ভ্যালু হচ্ছে 1 0 আর বায়াসের ভ্যালু হচ্ছে -2। ক্লিয়ার সবাই এতটুকু? ইয়েস ম্যাম। ওকে, ফাইনালি আমার কাজ শেষ। এখন আমার এই যে হাইপার প্লেনের ইকুয়েশন কি হওয়ার কথা, y ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি। তো এখানে আমি y এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে 1, x হচ্ছে 1, y হচ্ছে 0। সো আমি ইকুয়েশনটা বসাবো, এই পাশে 0 আর এই পাশে হচ্ছে 1x প্লাস বি, বি হচ্ছে -2। সো আমার এখানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 0 ইকুয়ালস টু x -2। তার মানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ফাইনালি x ইজ ইকুয়াল টু 2। তার মানে x ইকুয়াল টু 2, এই লাইনটা যদি আমি এখন ড্র করতে চাই, তাহলে এটা যদি আমার এক্স ওয়াই এক্সিস হয়, তাহলে x ইকুয়ালস টু 2 এর মানে কি? এটা হচ্ছে এই যে y এক্সিস এর প্যারালাল একটা লাইন, তাই না? কারণ y এর মান সবসময় 0 থাকবে, এখানে y নাই, এক্সিস্ট করে না। তার মানে y ইকুয়ালস টু 0, x ইকুয়াল টু 2। সো 0 থেকে 1 ডিস্টেন্স এবং 2 ডিস্টেন্স, এটা হচ্ছে 2। এবং এখানে যেহেতু y নেই, তার মানে এটা y এক্সিস এর প্যারালাল একটা লাইন হবে। সো এটাই হচ্ছে আমার সেই হাইপার প্লেনের ইকুয়েশন, যেটা আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম। সো পরীক্ষার সময় তোমাদের যদি ডাটা পয়েন্ট দেওয়া থাকে, তোমাদেরকে এইভাবে এই লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। এবং তোমরা যখন ফাইনালি লাইনের ইকুয়েশনটা পেয়ে যাবা, তোমরা একদম শুরুতে যে এখানে মানে প্লট করছিলা, একদম ফার্স্ট কাজ হচ্ছে তোমাদেরকে ডাটা পয়েন্ট গুলো এখানে প্লট করে সাপোর্ট ভেক্টর গুলোকে ধরতে হবে, তারপরে ওই অনুযায়ী কাজ করতে হবে। বুঝতে পারছো? ওই যে এক্স ইকুয়াল টু 2 যে লাইনটা, এটাই হচ্ছে আমার এই যে হাইপার প্লেন এখানে আমরা করছি। আচ্ছা, তো এখন সাপোর্ট ভেক্টর মেশিনের আর কি এই এই অ্যালগোরিদমের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? এই এসভিএম অ্যালগোরিদমটা অনেক হাই ডাইমেনশনাল। মানে যখন আমার ফিচার অনেক থাকে, মানে 100 200 300 ফিচার থাকলে এসভিএম অ্যালগোরিদমটা অনেক ভালো কাজ করে। তারপরে হচ্ছে যখন হচ্ছে স্যাম্পল সাইজ যদি অনেক কম থাকে, মানে অনেক কম সংখ্যক ডাটা পয়েন্ট থাকে, তখনও এসভিএম খুব সুন্দরভাবে ডিসিশন বাউন্ডারি ক্যালকুলেট করতে পারে। এবং যখন মানে কমপ্লেক্স, মানে ক্লাসিফিকেশন টাস্কটা অনেক কমপ্লেক্স হয়, যেমন হচ্ছে ডাটাগুলা ডিসিশন বাউন্ডারি স্ট্রেট লাইন না হয়ে যদি অনেক কমপ্লেক্স স্ট্রাকচারে থাকে, তখনও কার্নেল ট্রিকের মাধ্যমে সাপোর্ট ভেক্টর মেশিন খুব সুন্দরভাবে বা হচ্ছে পারফেক্টলি সে ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে বা ক্লাসিফিকেশনের অনেক ভালো অ্যাকিউরেসি দিতে পারে। এটার সমস্যাটা হচ্ছে যেটা অনেক বেশি কমপ্লেক্স, মানে অ্যালগোরিদমটা অনেক বেশি কমপ্লেক্স। আমরা তো লিনিয়ারটা দেখছি, এই জন্য খুব সিম্পল ক্যালকুলেশন দিয়ে হয়ে গেছে। বাট যখন কার্নেল ট্রিক অ্যাপ্লাই হয়, তখন আসলে ওই কম্পিটিশনটা অনেক কমপ্লেক্স থাকে। তাছাড়া যখন হচ্ছে এসভিএম এর আরেকটা সমস্যা হচ্ছে যে মানে অ্যালগোরিদমের যে হাইপার প্যারামিটার গুলা, ওগুলা খুব কেয়ারফুলি প্রথমে টিউনিং করে নিতে হয়, তাহলে আসলে অ্যালগোরিদম উল্টাপাল্টা বিহেভ করে। প্লাস হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি ডাটা সেটের মধ্যে নয়েজ থাকে, তাহলে আসলে এসভিএম আসলে ওই নয়েজ গুলোকে অনেক ইম্পর্টেন্ট ইয়ে হিসেবে কাউন্ট করে, মানে নয়েজ গুলোকে সে নয়েজ হিসেবে ডিটেক্ট করতে পারে না। সো মানে সাপোর্ট ভেক্টর মেশিনটা অনেক সেন্সিটিভ টু নয়েজি ডাটা। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় অ্যাপ্লাই হয়? ইমেজ ক্লাসিফিকেশন, বায়োইনফরমেটিক্স, টেক্সট ক্যাটাগরাইজেশন, ফাইন্যান্সিয়াল প্রেডিকশন, এই সমস্ত কাজে এই সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই হয়। এরপরে তো আমার এই যে আমাদের এইটা মানে কন্টেন্ট এতটুকুই। সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য তোমাদের এতটুকু প্রিপারেশন নিলেই হয়ে যাবে। তোমাদেরকে যা কিছু এখন দেখাইছি সবকিছু আমি টেলিগ্রামে আগেই দিয়ে দিচ্ছি ক্লাসে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ম্যাম, ম্যাথটা কয় মার্কে থাকবে? তুমি তোমার এই কোশ্চেনটা কতটুকু ভালো একটা কোশ্চেন হয়েছে সেটা নিয়ে চিন্তা করো। কারণ আর অন্য কোনো এই যে কোশ্চেন কি আসবে, কত মার্কের আসবে, এইসব কোশ্চেন করো না। মানে এসভিএম নিয়ে কোনো কোশ্চেন থাকলে, বুঝতে কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো।
তোমাদের ডাটা মাইনিং 25 মার্কের মিড টার্ম পরীক্ষার মধ্যে ম্যাক্সিমামই ম্যাথ থাকবে। সো যত ম্যাথ আছে খুব ভালোভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করো। আর মানে কোশ্চেন নিয়ে এখনো কোনো মিটিং টিটিং হয় নাই আমাদের। তো ওই ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না, যদি ওরকম কিছু জানতে পারি তাহলে নেক্সট উইকে আলোচনা করে দিব। এসবিএম নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের মনে হয় লেকচার 2 পার্ট 2 মানে লেসন 2 পার্ট 2 একটু বাকি ছিল, আমি একটু ওইটা ওপেন করব। ওকে ম্যাম। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে তোমাদের এই যে লেসন 9টাও আমি দিয়ে দিয়েছি, মানে সাপোর্ট ভেক্টর মেশিনের একটা পিডিএফ তো আমি মানে ওটাও দিয়েছি। এই যে এসভিএম এর এই পিডিএফটা দেখবা, এই যে লেসন 9 এটাও একটু খুলে দেখবা। তোমাদের অনেক স্লাইডের কন্টেন্ট ওভারল্যাপ আছে। সো মানে পড়তে গেলে দেখবা যে অনেক কিছুই তুমি মানে মানে ইয়েতে পড়ছো, যেমন এইখানে এই পিপিটিটার মধ্যে যেইগুলো আছে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এই যে এমএসসি আর এমএসসি আর তারপরে এই এই জিনিসগুলো আসলে আমাদের সব পড়া। শুধু একটা জিনিস বাকি ছিল এই স্লাইড থেকে, সেটা হচ্ছে এইউসিটা কি। এই যে আরওসি এইউসি কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে একটু দেখি। আমরা যখন একটা ক্লাসিফিকেশন টাস্ক করি তো আমরা তখন হচ্ছে আমরা এই যে ট্রু পজিটিভ কয়টা, ট্রু নেগেটিভ কয়টা, ফলস পজিটিভ কয়টা, ফলস নেগেটিভ কয়টা, এইগুলা কাউন্ট করে আমরা একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করি, তাই না? এই যে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করি, তারপরে সেইখান থেকে সেইখানে ভ্যালুগুলা বসায় আমরা হচ্ছে প্রেসিশন, রিকল, এই ভ্যালুগুলা ক্যালকুলেট করতে পারি। এখন ক্লাসিফিকেশন, আমি যেদিন সেদিন তোমাদেরকে লজিস্টিক রিগ্রেশন পড়ানোর সময় আমি ক্লাসিফিকেশন থ্রেশহোল্ডের কথা বলছিলাম, যে কখনো আমরা 0.5 নিতে পারি, কখনো আমরা 0.75 নিতে পারি, কখনো আমরা 0.4 নিতে পারি, তাই না? মনে আছে তোমাদের? এই যে পরশুদিন ল্যাবের মধ্যে আমি বলছিলাম ক্লাসিফিকেশন থ্রেশহোল্ডের কথা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সো আমরা মানে এইইউসি কার যেটা করে সেটা হচ্ছে যে একটা ক্লাসিফিকেশন করতেছি, আমি সাপোজ লজিস্টিক রিগ্রেশনই করতেছি। তো লজিস্টিক রিগ্রেশনের আমি একটা ডাটা সেট দিয়ে আমি ট্রে মানে ইয়ে করলাম, মডেলটাকে ট্রেন করালাম, এবং আমি এখানে থ্রেশহোল্ডটা নিলাম 0.5, এবং 0.5 এর জন্য হচ্ছে আমার ফলস পজিটিভ রেটটা কি ছিল এবং ট্রু পজিটিভ রেটটা কত ছিল সেটা আমি এখানে বসালাম এক্স আর ওয়াই এক্সিস বরাবর। এরপরে আমি আবার থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে দিলাম। মানে প্রথমে হচ্ছে থ্রেশহোল্ডটাকে আমি 0 নিলাম, তারপরে থ্রেশহোল্ডটাকে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, এরকম করে করে একদম 1 পর্যন্ত নিলাম। তো আমার ডাটা সেট চেঞ্জ হচ্ছে না, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আমি খালি থ্রেশহোল্ডটা চেঞ্জ করব। আর হচ্ছে এই যে ফলস পজিটিভ রেট আর ট্রু পজিটিভ রেট এই দুইটা বসাবো। বসায় আমি যে কার্ভটা আমি ড্র করব সেটাকেই বলে হচ্ছে আরওসি কার্ভ। এবং এই যে আরওসি কার্ভের নিচের যে এরিয়াটাকে বলে এরিয়া আন্ডার আরওসি কার্ভ। সো এই এরিয়া আন্ডার আরওসি কার্ভের ভ্যালু যত 1-এর কাছাকাছি যাবে, তার মানে হচ্ছে আমার মানে আমার মডেলটার পারফরমেন্স তত বেশি ভালো। বোঝা গেছে এই এওসি কার্ভটা কি করে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। সো এওসি কার্ভটা হচ্ছে ট্রু পজিটিভ রেট ভার্সাস ফলস পজিটিভ রেট এট ডিফারেন্ট থ্রেশহোল্ড। তো আমার এই লেখচিত্র বরাবর কি হবে, আমার এই যে আমার সেম ডাটা পয়েন্টগুলো নিয়েই আমি থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করব। প্রথমে 0 থ্রেশহোল্ড রাখলাম, তারপরে দেখলাম আমি যে ফলস পজিটিভ রেট মানে কত আর হচ্ছে ট্রু পজিটিভ রেটটা কত, বসাইলাম। যে ফলস পজিটিভ রেট আর ট্রু পজিটিভ রেট বসাই হয়তো আমি এই পয়েন্টটা পেলাম। এরপর আমি থ্রেশহোল্ডটাকে একটু চেঞ্জ করে আমি হয়তো বা এটা পেলাম, থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে এটা পেলাম, এটা পেলাম। তো আমার কখনো আমি লেখচিত্রটা এরকম পাবো, কখনো আমি এরকম পাবো, কখনো আমি এরকম পাবো, কখনো আমি এরকম পাবো। সো এই যে কার্ভের নিচের যে এরিয়াটা এটাকে বলতেছে এরিয়া আন্ডার আরওসি কার্ভ, এবং এই এরিয়ার মান বলতো এই যে কার্ভটা যদি এরকম হয় তার মানে আসলে কি বলতো?
যে সবসময় হচ্ছে ট্রু পজিটিভ রেটটা বেশি ছিল। এই স্লাইডে যে লেসন কোএফিসিয়েন্ট, জেকার্ড কোএফিসিয়েন্ট কিছুই না, আমার যদি এরকম দুইটা সেট থাকে এ আর বি, তাহলে এটা জেকার্ড কোএফিসিয়েন্টের ভ্যালু কত হবে, এই যে এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, এটাই হচ্ছে আমার জেকার্ড কোএফিসিয়েন্ট। তাহলে এখানে 1 2 3 5 আর 2 3 4 6, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে কত 2 3, আর এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5 6। সো এখানে ক্লাস মেম্বারশিপ দুইটা, আর এখানে মানে বা হচ্ছে সেটের ভ্যালু কত, এটা হচ্ছে 6, 2 / 6 0.33, এটাই হচ্ছে জেকার্ড কোএফিসিয়েন্ট। সো জ্যাকার্ড সিমিলারিটি মেজার্স ওভারল্যাপ বিটুইন সেটস। দুইটা সেটের মধ্যে কতটুকু পার্সেন্ট ওভারল্যাপ হয়েছে সেটাকে আসলে এই কোএফিসিয়েন্টটা বোঝায়। তো যদি কোনো ওভারল্যাপ না থাকে তাহলে কি হবে, এই ইন্টারসেকশন বি এর ভ্যালু 0 হবে এবং এই ভ্যালুটাও তখন 0 আসবে। 0 আসা মানে হচ্ছে এখানে এই সেটের মধ্যে কোনো ওভারল্যাপই নাই। আর যদি জেকার্ড কোএফিসিয়েন্টের ভ্যালু 1 আসে, তার মানে কি দুইটা সেট একদম কমপ্লিটলি সিমিলার। তো আমরা যদি, আমাদের কাজ কি, আমরা মানে যখন আমরা ক্লাসিফিকেশন করতে চাই বা ক্লাস্টারিং করতে চাই, আমাদের এই যে সিমিলারিটি ডিসিমিলারিটি মেজার করার অনেকগুলো ওয়ে আমরা দেখছি, তাই না? ইউক্লিডিয়ান ডিস্টেন্স মেজার দেখছি, ম্যানহাটন ডিস্টেন্স মেজার দেখছি, মিনকাওয়াস্কি ডিস্টেন্স দেখছি। আমি তোমাদেরকে ওই যে স্লাইডটা দিছিলাম, ওখানে তোমার সুপ্রিমাম নামে আরেকটা ডিস্টেন্স ম্যাট্রিক্স ছিল। আজকে আমরা নতুন আরেকটা ডিস্টেন্স ম্যাট্রিক্স দেখলাম, যেটা হচ্ছে জ্যাকার্ড ইন্ডেক্স। সেটা হচ্ছে যে দুইটা ক্লাস বা দুইটা সেট, তারা কতটুকু সিমিলার বা ডিসিমিলার, বা দুইটা সেটের মধ্যে কতটুকু পার্সেন্ট ওভারল্যাপ করে, সেইটা মানে মেজার করার একটা মেট্রিক। ক্লিয়ার সবাই এতটুকু? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে কোসাইন সিমিলারিটিটা ওই স্লাইডে আছে, সেদিন মনে হয় আমার বলা হয় নাই। কোসাইন সিমিলারিটিটা হচ্ছে দুইটা ভেক্টর যদি এ আর বি থাকে, তাহলে কোসাইন সিমিলারিটি কি, এ ইন্টু বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। তো দুইটা ভেক্টর দেখো এখানে, এই যে 1 2 3 2 4 6, তাহলে দুইটা ভেক্টরের গুণ হয় কিভাবে, আমরা জানি পেয়ার ওয়াইজ গুণ হয়, তাই না? 1 × 2 + 2 × 4 + 3 × 6, উপরে থাকবে এইটা আর নিচে থাকবে এইটার প্রত্যেকটার স্কোয়ারের রুট ওভার। 1² + 2² + 3² টোটালটার উপরে রুট ওভার, তার সাথে গুণ করব হচ্ছে আবার এইটার জন্য 2² + 4² + 6² পুরোটার উপরে রুট ওভার। এগুলো সবই তোমাদের ডাটা সায়েন্সে পড়া, তারপরও আমি একবার করে রিভিউ করে দিলাম। তাহলে ওই গেটিং টু নো ইওর ডাটা, ওই স্লাইডটা আর এই যে লেসন 3 একসাথে দুইটা খুলে পড়বা। তোমাদের কিন্তু মানে স্লাইড সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু কন্টেন্ট কিন্তু অনেক ওভারল্যাপ আছে। আর কেন আসলে ওভারল্যাপ আছে, কারণ আসলে দেখা যাচ্ছে যে আমাদের ডাটা মাইনিং এর যা কাজ, মানে প্রি প্রসেসিং এও এই সমস্ত মানে ডিস্টেন্স মানে মেজার করা লাগে, আবার আমরা যখন ক্লাসিফিকেশন করতে যাই তখনও লাগে। এই জন্য আসলে মানে অনেক জিনিসই আসলে মাল্টিপল টাইমস দেখানো হয়েছে। তো তোমরা একটু সবগুলাকে একসাথে নিয়ে একটু গুছায়ে তোমরা যদি পড়তে বসো, তাহলে তোমাদের কাছে মানে মনে হবে না যে সিলেবাস আসলে অনেক বড়, আসলে অনেক বড় কিছু না। প্রথমে হচ্ছে প্রি প্রসেসিং এর বেসিক জিনিসপত্র, ছোট ছোট ম্যাথ ক্যালকুলেশন, যেগুলো তোমরা নিজেরা হচ্ছে মানে ডাটা সায়েন্স, ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স ওই কোর্সে পড়ছো, স্ট্যাটিস্টিক্সে পড়ছো, লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ছো, জিওমেট্রিতে পড়ছো, এরকম অনেক কিছুর মধ্যে অলরেডি পড়ে আসছো। সেই সব কিছুকে মানে ডাটা মাইনিং তো আসলে অনেক বড় একটা ডিসিপ্লিন, এর ভিতরে অনেক কিছু আছে। এই জন্য আসলে আমাদেরকে এরকম মাল্টি ডাইমেনশনাল জিনিসপত্র সব দেখতে হচ্ছে বা পড়তে হচ্ছে। কিন্তু একটু যদি তোমরা নিজেরা মানে ভালো একটু সময় দিয়ে গুছায় নাও, তাহলে কিন্তু দেখবা যে না, সবকিছু অনেক ইজি।
আমাদের আরেকটা জিনিস লেসন বাকি ছিল, যে লেসন 2 এর পার্ট 2টা। আচ্ছা, আমি স্লাইডটা প্রথম থেকেই রিভিউ করে যাই, যে এই স্লাইডটা ছিল আমাদের ফিচার সিলেকশন আর ফিচার ইঞ্জিনিয়ারিং। সো ফিচার ইঞ্জিনিয়ারিং কি ফিচার সিলেকশন কি বহুবার বলা হয়েছে। মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য কিছু টেকনিকের নাম হচ্ছে ইমপিউটেশন, ইন্টারপোলেশন, মডেল বেস, ফ্ল্যাগ মিসিং। তারপরে হচ্ছে যে আমাদের ডাটা প্রি প্রসেসিং এর সময় আমাদের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এনকোডিং করা লাগে। লেমেল এনকোডিং, ওয়ান হট এনকোডিং, টার্গেট এনকোডিং, ফ্রিকোয়েন্সি এনকোডিং, এগুলো কোনটা কি আমি বলছিলাম। তারপরে হচ্ছে স্কেলিং নর্মালাইজেশন নিয়ে কথা বলা হয়েছে, মানে স্কেলিং কি, নর্মালাইজেশন কি, কেন করব। তারপরে আমাদের হচ্ছে যে বিভিন্ন সময় আমাদেরকে ডেট টাইম ফিচার গুলাকে স্ট্রিং এ থাকলে সেগুলোকে আমাকে ডেট টাইম ডাটা টাইপে কনভার্ট করে নিলে তখন হচ্ছে আমি খুব ইজিলি ইয়ার, মান্থ, উইক, আওয়ার এই সমস্ত ডাটাগুলো নিয়ে ডাটাগুলো এক্সট্রাক্ট করে কাজ করতে পারি। স্ট্রিং থেকে তো আর আমি মানে দুইটা স্ট্রিং এর মধ্যে তো আমি ক্যালকুলেট করতে পারবো না যে কয় দিনের ফারাক বা কয় ঘন্টার ফারাক। সো ওই জিনিসগুলো ক্যালকুলেট করার জন্য আমাদের ওই টাইম স্ট্যাম্প ইউজ করাটা জরুরি। তারপরে ছিল যে টেক্সট ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য এই যে আমার বিভিন্ন ওয়ার্ড এমবেডিং গুলো নিয়ে আমি কথা বলছিলাম। তারপরে হচ্ছে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় আমাদের পলিনোমিয়াল ফিচার ইউজ করা লাগতে পারে। একটা ফিচার আছে হয়তো বা এক্স, আমার হয়তো বা কোনো একটা দরকারে ওটাকে এক্স স্কোয়ার করে নেওয়া লাগতেছে বা এক্স কিউব করে নেওয়া লাগতেছে। মাল্টিপ্লাই অর অ্যাড ফিচার্সটা কি, যে দুইটা ফিচার আছে ডিফারেন্ট ডিফারেন্ট এক্স আর ওয়াই, আমার হয়তো বা ওই দুইটাকে এক্স ইন্টু ওয়াই করে নেওয়া লাগতেছে। দৈর্ঘ্য প্রস্থ আছে, আমার এরিয়া ক্যালকুলেট করা লাগতেছে, ওয়েট আছে, হাইট আছে, বিএমআই ক্যালকুলেট করা লাগতেছে। এরকম বিভিন্ন ফিচার ইঞ্জিনিয়ারিং করা লাগতে পারে। এরপরে হচ্ছে আহ, এই যে কাস্টম ফিচার্স ডিজাইন ফ্রম ইন্ডাস্ট্রি নলেজ, বিএমআই ক্যালকুলেটেড ফ্রম ওয়েট অ্যান্ড হাইট, রিস্ক স্কোর ইন ফ্রড ডিটেকশন, এই যে এগুলা আর কি। এখন আমি তোমাদেরকে বলে যাচ্ছি হড়বড় করে, তোমাদের হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করে মানে চিন্তা করলে তোমাদের মানে সব কানেক্ট হয়ে যাবে। কারণ এখানে তো মানে ইনফরমেশনের কোনো শেষ নাই, কোনো লিমিট নাই। তো সবকিছুই তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলা হয়েছে আর কি এখানে। এটা তো তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাদের হচ্ছে মেইন মেইন অ্যালগোরিদম এবং তার ম্যাথ গুলা, আর হচ্ছে খুব কমন যে টেকনিক গুলো আমরা ইউজ করছি সেই টেকনিক গুলা, এইগুলাই তোমরা ফোকাস করবা। আর এই যে এত ভুরি ভুরি কুচি কাচা এত যে ইনফরমেশন, এত কিছু কিন্তু মাথার মধ্যে লোড নিয়ে মানে মাথা বাস্ট করে ফেলার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ফিচার সিলেকশন টেকনিক। তো আমার যদি ডাটা সেটে অনেক বেশি ফিচার থাকে তখন আমাদের হচ্ছে আহ, কিছু মানে আমরা কিছু ফিচার যে বাদ দিব, সেই ফিচার বাদ দেওয়ার জন্য অনেকগুলো টেকনিক আছে। প্রথমে হচ্ছে কোরিলেশন থ্রেশহোল্ডিং। আমি তোমাদেরকে যেরকম বলছিলাম যে মাল্টি কোলিন মানে আমরা লজিস্টিক রিগ্রেশনে কি হবে, লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করতে গেলে ডাটা সেটের মধ্যে যদি মানে একাধিক ফিচার এরকম থাকে যে তাদের মধ্যে কোরিলেশন অনেক হাই, তাহলে আমার ইউজ করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোরিলেশনের একটা থ্রেশহোল্ড ফিক্সড করে নিতে হবে, যে হ্যাঁ ডাটা সেটে যদি কোরিলেশন 0.75 এর উপরে থাকে তাহলে আমরা ওই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে যে কোনো একটাকে নেব। আচ্ছা, তো যখন আমার ইয়ে হয়, যখন আমার উম, আহ, দুইটা ভ্যারিয়েবলই হচ্ছে বা দুইটা ফিচারই হচ্ছে নিউমেরিক, তাদের মধ্যে মানে আহ, তখন ফিচার সিলেকশনের জন্য আমরা কোরিলেশন থ্রেশহোল্ডিং ইউজ করি। যদি এমন হয় যে সবগুলো ফিচার হচ্ছে ক্যাটাগরিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও ক্যাটাগরিক্যাল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও ক্যাটাগরিক্যাল, তখন আমরা কি ইউজ করি, কাই স্কোয়ার টেস্ট ইউজ করি। এগুলো হচ্ছে জাস্ট নাম জানা, মানে জাস্ট তোমরা একটা আইডিয়া মানে পাও, তোমাদের মানে মুখস্থ করা লাগবে না এখন আসলে, যে মানে কাই স্কোয়ার টেস্টটা কি, মানে ম্যাথমেটিক্যাল কিছু তো দেখানোই লাগবে, মানে শিখাই লাগবে না, কারণ তোমাদেরকে দেখানো হচ্ছে না। জাস্ট এগুলোর নামটা একটু জানো এখন। তারপরে হচ্ছে অ্যানোভা কখন হয়, যখন আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো নিউমেরিক হয় আর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে মানে সরি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ক্যাটাগরিক্যাল হয়, তখন আমরা অ্যানোভা এফ টেস্ট করি। আর মিউচুয়াল ইনফরমেশন এটাও একটা টেকনিক। এটা কি করতে পারে, সাপোজ আমি স্প্যাম ডিটেকশন করতেছি, তাহলে যেই ডাটা সেটটা দিয়ে মডেলকে ট্রেন করাচ্ছি
মিউচুয়াল ইনফরমেশন সে একটা টেকনিক। সে অ্যাকচুয়ালি মানে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে একটা ইমেলকে আমার মডেলটা আসলে স্প্যাম হিসেবে ডিটেক্ট করতেছে, সেই ওয়ার্ডগুলোকে খুঁজে বের করে দিবে। বোঝা গেছে সবাই এতটুকু? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে ফিল্টার মেথড গেল বা ফিচার সিলেকশন মেথড গেল। আরো কয়েকটা আছে, রিকার্সিভ ফিচার এলিমিনেশন, সিকোয়েন্সিয়াল ফিচার সিলেকশন, ফরওয়ার্ড সিলেকশন। এগুলো কি করে? রিকার্সিভ ফিচার এলিমিনেশন প্রথমে অনেকগুলো ফিচার নিয়ে মডেল বিল্ড করে, তারপরে আবার একটাকে বাদ দিয়ে দেখে যে মডেলটার পারফরমেন্স কেমন হলো। এভাবে সে একটা একটা করে এলিমিনেট করে করে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারগুলোকে সে ফাইনালি সিলেক্ট করে। সিকোয়েন্সিয়াল ফিচার সিলেকশন কি করে, মানে ফরওয়ার্ড সিলেকশন কি করে, একদম প্রথমে একটা ফিচার নেয়, তারপরে আরেকটা ফিচার অ্যাড করে, আরেকটা ফিচার অ্যাড করে, এভাবে আস্তে আস্তে করে সে মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলোকে সে সিলেক্ট করে। তো এগুলো হচ্ছে সব বিভিন্ন ফিচার সিলেকশন টেকনিক। তো তোমরা যখন প্রজেক্ট করবা, তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রজেক্টে মানে মানে এরকম ফিচার ইঞ্জিনিয়ারিং এর যত বেশি টেকনিক অ্যাপ্লাই করবা, মানে সেটার উপরে তোমাদের প্রজেক্টের মার্কস ক্যারি করবে আর কি। তারপরে হচ্ছে ল্যাসো রিগ্রেশন, রিজ রিগ্রেশন কোনটা কি, এটা তো তোমাদেরকে আমি সেদিনই বলছিলাম। আর ট্রি বেসড ফিচার ইম্পর্টেন্স, এটা আমরা মিডের পরে একটা অ্যালগোরিদম দেখবো ডিসিশন ট্রি ক্লাসিফিকেশনের জন্য। সো তখন আমরা বুঝতে পারবো যে এই যে ট্রি বেসড ফিচার ইম্পর্টেন্স ক্যালকুলেট করাটা কি। এটা হচ্ছে ওই ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ হয় বা ফিচার সিলেকশনের জন্য ইউজ হয়। এরপরে কার্স অফ ডাইমেনশনালিটি কি, এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা ডাটা সেটের ডাইমেনশন যদি অনেক বেশি হয়, ডাইমেনশন মানে কি নাম্বার অফ ফিচার্স, তো যত বেশি ফিচার থাকবে আমার ডিসিশন নিতে তত সমস্যা হবে, তাই না? এখন কারোর কোনো একটা ব্যাপারে আমি যদি একটা বাসা খালি কোন মানে একটা বাসা আমি 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 বাসা ভাড়া নিতে চাই, এখন এটা প্রথমে যদি আমি ঠিক করি যে কোন লোকেশনে, তার উপরে নির্ভর করতেছে ভাড়াটা কেমন হবে, তাহলে আমার ডিসিশন মেকিংটা অনেক সিম্পল, তাই না? তো ঠিক আছে, তাহলে আমি হয়তো বা মোহাম্মদপুরের দিকে বা মিরপুরের দিকে আমি বাসা খুঁজবো, কারণ আমি জানি যে মোহাম্মদপুর বা মিরপুরের বাসা ভাড়া একটু কম তুলনামূলকভাবে, কিন্তু গুলশান, বসুন্ধরা, ধানমন্ডি এখানে বাসা ভাড়া অনেক বেশি। কিন্তু এখানে আমার মানে শুধু লোকেশনের উপরে ভিত্তি করে আমার ডিসিশন নেওয়াটা যতটাই ইজি। এখন যদি আমি মানে বাসার লোকেশন কোথায়, বাসা কয় তালা, কয়টা বেডরুম, কয়টা বাথরুম, কিচেন ছোট নাকি বড়, বেডরুম ছোট নাকি বড়, লিফট আছে নাকি নাই, ওই এরিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট আছে নাকি নাই, যত বেশি প্যারামিটার অ্যাড করবো আমার ডিসিশন মেকিংটা তত কমপ্লেক্স হয়ে যাবে না, তত স্ট্রেট ফরওয়ার্ড তো থাকবে না আমার ডিসিশন মেকিং। সো আমার ডাটা সেটে যদি অনেক বেশি ফিচার থাকে, ওটাকেই বলে কার্স অফ ডাইমেনশনালিটি। সো ওই কার্স অফ ডাইমেনশনটিকে রিমুভ করার জন্যই আমাদের আসলে ফিচার সিলেকশন লাগে বা ফিচার ইঞ্জিনিয়ারিং লাগে। তোমাদের ক্লাসের পরে আমার আরো দুইটা ক্লাস আছে, আমি জানি না আমার গলা দিয়ে কি বেরোবে তখন। আচ্ছা, সো এই ডাইমেনশনালিটি রিডাকশনের জন্য আমাদের একটা মেথড হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে যে টিএসএনইউ, ইউম্যাপ। এগুলো হচ্ছে আমার বিভিন্ন রকমের ফিচার সিলেকশন টেকনিক বা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক। আচ্ছা, ডাইমেনশনালিটি রিডাকশনের একটা কি পয়েন্ট হচ্ছে যে আমরা যখন ফিচার সিলেকশন করি, তখন ধরো আমি কি করতেছি যে 7টা থেকে 3টা বাদ দিয়ে 4টা নিলাম। আর ডাইমেনশনাল রিডাকশন সেটা এ আরেক ধরনের কাজ করে। এ কি করে, 3টা ফিচারের মধ্যে যে ইনফরমেশন আছে সেই 3টা ফিচার থেকে ট্রান্সফর্ম করে সে 2টা নতুন ফিচার নিজে ক্রিয়েট করে। ওই 3টা ফিচারের মধ্যে যে ইনফরমেশন গুলো ছিল, সেই ইনফরমেশন গুলাই এখন এই 2টা ফিচার দিয়ে রিপ্রেজেন্ট হবে। ব্যাপারটা এরকম। মানে ধরো হাইট, আমি জাস্ট একদম মানে এটা হচ্ছে কোনো অ্যাকিউরেট এক্সাম্পল না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলতেছি তোমাকে। আমার 2টা ফিচার আছে, হাইট আর ওয়েট, সরি, হ্যাঁ হাইট আর ওয়েট। এই দুইটা থেকে যখন আমি বিএমআই ক্যালকুলেট করি, সেই বিএমআই এর মধ্যে কি আমার হাইট আর ওয়েট দুইটার ইনফরমেশনই থাকে না? কই তোমরা? বুঝো নাই? জি ম্যাম। সো আমরা সামনে আমরা রবিবারে হচ্ছে আমরা এরকম এই ডাইমেনশন ইন্ডাকশনের যে পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস
এই ম্যাথটা আমরা করব এবং ওই ম্যাথের উপর আমাদের সোমবারে কুইজ 2 হবে এবং ওই পিসিএ এর ম্যাথটা হচ্ছে মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট থাকবে। সো পিসিএ হচ্ছে এরকম একটা ডাইমেনশনাল রিডাকশন টেকনিক, সেরকম এলডিও আরেকটা। এখানে কি করতেছে, ফিচারের সংখ্যা এমন ভাবে কমাচ্ছে যে মানে আমার ফিচার ট্রান্সফর্ম করে নতুন ফিচার তৈরি হবে, কিন্তু মানে আগের ফিচারগুলোর ইনফরমেশন সবই হোল্ড করতে পারবে। এখানে এরকম একটা কাজ হয়। আর একটু আগে যেগুলো দেখতেছিলাম, এই যে ফিচার এলিমিনেশন, এখানে হচ্ছে আমি একদম 5টা ফিচার আছে 2টা বাদ দিয়ে দিলাম এরকম। আর পিসিএ হচ্ছে 5টা থেকে আমি 2টায় বা 3টায় নিয়ে আসবো, কিন্তু এমন একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে আনবো যে আমার মানে ইনফরমেশন গুলো ঠিকই থাকবে, কোনো কিছুকে আমি বাদ দিচ্ছি না, বাদ দিব না। এটা একটা ট্রান্সফরমেশন টেকনিক আর কি। আচ্ছা, এরপরে দেখা যায় যে তোমরা এই যে প্রজেক্ট করবা, প্রজেক্ট করতে গিয়ে অনেকেই দেখবা যে অলরেডি অ্যাকুরেসি 100% বা 90% চলে আসছে প্রথমেই। ওখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতে পারে, মানে এটা হচ্ছে দ্য ডেভিল ইন ডিসগাইজ, এরকম বলা হয় ব্যাপারটাকে, যে when information from outside the training data set leaks into the model training process। আচ্ছা, এখন প্রথমেই আমার মানে আমি একদম মডেল বিল্ডিং শুরু করলাম, প্রথমেই আমার 100% অ্যাকুরেসি এসে গেল, তার মানে খুব সম্ভাবনা আছে যে আমার আসলে মানে কোন একটা ঘাপলা হয়ে গেছে, ওখানে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, এরকম একটা ব্যাপার বোঝা গেছে। সো প্রথমেই যদি মনে করো মানে দেখো যে অ্যালগোরিদম রান করে ডাটা সেটের উপরে যে প্রথমেই 100% অ্যাকুরেসি এসে গেছে, তার মানে অবশ্যই তোমার ডাটা সেটের মধ্যে কোনো ঝামেলা আছে। এখন মেইনলি এটা রিয়েল ওয়ার্ল্ডে যেই কারণে হয় সেটা হচ্ছে ডাটা লিকেজ। ডাটা লিকেজটা কি, যে আমার টেস্ট সেটের ডাটা, যেই ডাটা দিয়ে আমি আসলে টেস্টিং করার কথা, ট্রেনিং এর সময় ওই ডাটা সেটটা কোনোভাবে, ট্রেনিং সেট আর টেস্ট সেটটা কোনোভাবে মানে মিক্সড হয়ে গেছে। তখন আসলে কি হয়, মানে ও টেস্টের যেগুলো দিয়ে টেস্ট করার কথা সেগুলো ও ট্রেনিং এর সময় দেখে ফেলছে, এই জন্য তুমি যখন টেস্টিং করতেছো তখন ও জাস্ট মানে তোমাকে সব অ্যান্সার ঠিক মতন দিয়ে দিতে পারতেছে। তার মানে এইটা না যে সে আসলেই ভিতরে আসলেই তার লার্নিংটা প্রপারলি হয়েছে, সেটা না। বোঝা গেছে? जी मैम। আচ্ছা, তো এই ধরনের ডাটা লিকেজ আসলে 3 ধরনের হয়। একটা হচ্ছে টার্গেট লিকেজ, এটা হচ্ছে যে আমি টেস্ট সেটের ডাটাটা ট্রেনিং সেটের মধ্যে চলে আসছে, অথবা ট্রেনিং সেট আর টেস্ট সেটের কিছু ডাটা মানে মিক্সড হয়ে গেছে, অথবা হচ্ছে টেম্পোরাল লিকেজটা হচ্ছে এরকম যে টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি, টাইম সিরিজ ডাটাগুলো এরকম হয় যে আমি প্রিভিয়াস মান্থ বা প্রেজেন্ট মান্থের উপরে ফিউচারের কোনো একটা ডাটা আমি প্রেডিক্ট করতেছি, কিন্তু যদি এখন এরকম হয় যে মডেল বিল্ডিং এর সময় আমি আসলে ফিউচারের ডাটাটা ট্রেনিং সেটের মধ্যে দিয়ে ফেলাইছি, তখন আসলে আমার এরকম হয় যে তখন আমার ট্রেনিং এর সময় বা আমার যে মডেলটা বিল্ড করছি সেটা টেস্টিং এর সময় আমার খুব অ্যাকিউরেসি ভালো দেখাচ্ছে, কিন্তু সেই মডেলটাকে যখন আমি আনসিন ডাটার জন্য বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমি দেখবো যে আমার আসলে মানে ক্লাসিফিকেশনের পারফরমেন্স খুবই খারাপ আসতেছে। আচ্ছা, এরপরে ডাটা অগমেন্টেশন। আমার অনেক সময় ডাটা অগমেন্ট করা লাগতে পারে, যে কারণ হচ্ছে ডাটা অগমেন্টেশন করা লাগে কেন, যে আমার হচ্ছে টার্গেট ডাটা অনেক কম। এখন আমি যদি ব্রেন টিউমার ডিটেকশনের কাজ করতে চাই, তাহলে দেখা যাবে যে আমি একটা হাসপাতাল থেকে পেশেন্টদের ডাটা নিলে ম্যাক্সিমাম পেশেন্টেরই ব্রেন টিউমার নাই, খুব অল্প সংখ্যক পেশেন্টের ব্রেন টিউমার আছে, কিন্তু মডেল বিল্ডিং এর জন্য আমার আসলে আরো বেশি ডাটা দরকার। তখন আমরা কি করতে পারি, ডাটা অগমেন্ট করতে পারি। সো ইমেজ ডাটার ক্ষেত্রে হচ্ছে ফ্লিপ করে, রোটেট করে, ক্রপ করে, ইমেজের সাথে নয়েজ অ্যাড করে আমরা মানে ডাটা অগমেন্টেশন করতে পারি। বা হচ্ছে টেক্সট ডাটার ক্ষেত্রে হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট, ডাটা সেটের মধ্যে হয়তো বা আমার গুড আছে, সেটাকে আমি হয়তো বা অন্য কোনো ভালো শব্দ দিয়ে, বা হচ্ছে বিউটিফুল আছে সেটাকে আমি নাইস দিয়ে, প্রিটি দিয়ে আমি কি করতে পারি, এগুলোকে অ্যাড করতে পারি, যাতে করে আমার মানে ডাটা সেটের সংখ্যা আরো বাড়ে। বা ব্যাক ট্রান্সলেশন করলাম যে যে আমার দেশের নাম মানে আমি হচ্ছে আমার একটা সেন্টেন্স আছে যে বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি আর দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। সো ব্যাক ট্রান্সলেশন টেকনিকটা কি করে, যে আমি লিখলাম
যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটাকে কি করবে, সে বাংলায় ট্রান্সলেট করবে, আমার দেশের নাম বাংলাদেশ। তারপরে আবার ওই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আবার ইংলিশে নিবে। তখন হয়তোবা মানে গুগল ট্রান্সলেটর যে আছে, সে হয়তোবা তখন সেকেন্ড টাইম ডিফারেন্ট একটা লাইন লিখলো যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এভাবে ব্যাক ট্রান্সলেশন টেকনিক দিয়ে আসলে ডাটা অগমেন্টেশন করে আমরা অনেক সিনথেটিক বা নতুন ডাটা সেটে, ডাটা পয়েন্টে অ্যাড করতে পারি। তাই বলে কিন্তু কোনো চ্যাট জিপিটি দিয়ে ডাটা সেট তৈরি করে আমি কিন্তু ডাটা সেটের সাথে অ্যাড করতে পারবো না। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করার সময় আমাদের ওভার ফিটিং, আন্ডার ফিটিং, ইমব্যালেন্স ডাটা, ডাটা লিকেজ, ইনকারেক্ট প্রি প্রসেসিং, এরকম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এবং তার সলিউশনগুলো কি, যে রেগুলারাইজেশন, ক্রস ভ্যালিডেশন, তারপরে স্মোট, ক্লাস ওয়েট অ্যাডজাস্টমেন্ট, এরকম বিভিন্ন, এগুলো তো আইডিয়া রাখলা যে হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা আছে, তার সাথে বিভিন্ন রকমের মানে সলিউশনও আছে, স্পেশালাইজ টেকনিক আছে, এগুলো তোমরা আপাতত জেনে থাকলা, তোমাদের যখন প্রজেক্টে যখন লাগবে তোমরা সেটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের ফাইনাল টপিক হচ্ছে ক্রস ভ্যালিডেশন। আমরা কি কেউ জানি ক্রস ভ্যালিডেশন কি? জানি ক্রস ভ্যালিডেশন কি? না ম্যাম। কে জানি, একটু বলি তো, কে জানি? একজনও কি জানি না? আচ্ছা, ক্রস ভ্যালিডেশন হচ্ছে, সাপোজ এটা আমার টোটাল পারফরমেন্স ডাটা টেস্ট সেট। করার কিছু একটা মেশিন লার্নিং এর মডেল পারফরমেন্স। না, পারফরমেন্সের সাথে কিছু সম্পর্ক নাই। দেখো, সাপোজ এটা হচ্ছে আমার টোটাল ডাটা সেট। আমরা কি করব, মডেল বিল্ড করার জন্য এই ডাটা সেটটাকেই তো ট্রেনিং সেট আর টেস্ট সেটে ভাগ করব, তাই না? এখন ধরো আমার এই টোটাল ডাটা সেটে দুইটা ক্লাস আছে। এখন আমি ডাটা সেটটাকে 50% রেশিওতে ভাগ করলাম। তাহলে দেখা এমনও তো হতে পারে যে আমি ট্রেন করার সময় এমন ভাবে পার্টিশন করছি যে ঠিক এক ক্লাসের ভ্যালু সবাই চলে গেছে ট্রেনিং এ, আর ডিফারেন্ট অন্য ক্লাসের সব ভ্যালুগুলো আছে টেস্টে। হতে পারে না? প্লিজ একটু হুহা করো, নাহলে আমি কি বলবো। তোমরা কেন অনলাইনে ক্লাস করতে চাও? আমি এই জন্য অনলাইনে ক্লাস নিতে চাই না, কারণ আমি কিছু বুঝতেই পারতেছি না যে তোমরা কি ডিসকানেক্টেড হয়ে গেছো নাকি আদৌ আসো। না ম্যাম, আছে, সবাই আছে। হ্যাঁ, তা কথা বলতে এত কষ্ট হয় কেন? আচ্ছা, সো ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে যে কে ফোর ক্রস ভ্যালিডেশনটা কি, জেনারিক কে ফোর ক্রস ভ্যালিডেশন হচ্ছে যে আমার এই পুরো ডাটা সেটে ডাটা তো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। এখন আমি যদি গোল দিয়ে বুঝাচ্ছি বলে হয়তো বা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার টোটাল ডাটা সেটটা। এখন কে কি করে, এই পুরো ডাটা সেটটাকে কে সংখ্যক ভাগে ভাগ করে ফেলে। আমি যদি এখন একবারই ডাটা সেটটাকে স্প্লিট করলাম, যে এগুলাকে আমি এগুলো দিয়ে ট্রেন করলাম আর এগুলো দিয়ে টেস্ট করলাম, এখন কোনো একটা স্পেসিফিক ক্লাসের সবগুলা ডাটা পয়েন্টই যদি এই পার্টিশনে চলে আসে, তাহলে ওই ক্লাসটা কিন্তু ট্রেনিং সেটে ব্যবহার হলো না, ওরা শুধুমাত্র টেস্টেই থেকে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার মানে আমি তাহলে কিন্তু আমার মডেলটা ঠিক মতো বিল্ড হবে না, বা ঠিক মতো বিল্ড হয়েছে নাকি আমি বুঝতে পারবো না। সো কে ফোর ক্রস ভ্যালিডেশনে কি করে, পুরো ডাটা সেটটাকে সে কে সংখ্যক ভাগে ভাগ করে ফেলে। তারপরে প্রত্যেকবার সে কে মাইনাস ওয়ান সংখ্যক ডাটা দিয়ে ট্রেন করে মডেলটাকে, আর শুধুমাত্র কে দিয়ে টেস্ট করে, মানে কে তম ইয়েটা দিয়ে টেস্ট করে। এটা সে প্রত্যেকটার জন্যই রিপিট করে। প্রথমে
এই সবগুলো দিয়ে ট্রেন করবে, শুধুমাত্র এটা দিয়ে টেস্ট করবে। এর পরের বার সে কি করবে, এই সবগুলো দিয়ে সে ট্রেন করবে, শুধুমাত্র এটা দিয়ে সে টেস্ট করবে। তাহলে আসলে সব ধরনের ডাটা দিয়েই আসলে মেশিনটাকে আসলে ট্রেন করা যাবে। এটাই হচ্ছে মানে এই ক্রস ভ্যালিডেশন বা এই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আর স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে মেনটেন দ্য ক্লাস ব্যালেন্স। সেটা আবার কি জিনিস, সেটা হচ্ছে যে ধরো আমার পুরো ডাটা সেটে 60% ডাটা আছে মেলের আর 40% ডাটা আছে ফিমেলের। এখন এই যে আমি যতগুলা ক্লাস পার্টিশন করলাম, আমার সবগুলা পার্টিশনে 60% ডাটা মেইলের হবে এবং 40% ডাটা হচ্ছে ফিমেলের হবে। এটাই হচ্ছে, যদি আমি এই জিনিসটা মেনটেন করে মানে পার্টিশন করি বা ট্রেনিং সেট টেস্ট সেট স্প্লিট করি, সেটাকে বলে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। টাইম সিরিজ ডাটাগুলোর সময় আমাকে খুব কেয়ারফুলি সবসময় ফিউচার ডাটাকে টেস্ট সেটে দিতে হবে, আর হচ্ছে প্রিভিয়াস ডাটাগুলোকে ট্রেনিং সেটে দিতে হবে। আর গ্রুপ কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে হচ্ছে মানে প্রিভেন্ট গ্রুপ ওভারল্যাপ। সাপোজ ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে আমি এরকম করব না যে মানে গ্রুপ ওভারল্যাপ না করে আমি কিছু গ্রুপকে ট্রেনিং এ ফেলাবো, কিছু গ্রুপকে টেস্টিং এ ফেলাবো। এরকম করব না যে একটা গ্রুপকেই ভেঙে আমি ট্রেনিং এর মধ্যেও দিলাম, টেস্টিং এর মধ্যেও দিলাম। এটা করা যাবে না। সো তোমাদের সিলেবাসে এখন আমার আপাতত একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা। তোমাদের কাজ হচ্ছে এই শুক্রবার এবং শনিবারের মধ্যে পুরা বিএলসি তে সবকিছু দেওয়া আছে, পুরা সিলেবাসটা ভালো মতো খুঁটিনাটি রিভিউ করে কোনো সমস্যা থাকলে আমাকে রবিবারে সোমবারে অ্যাড্রেস করা, যাতে করে ওগুলো আমি তোমাদেরকে সলভ করে দিতে পারি। আর এমনিতে আমার প্ল্যান থাকবে পিসি এর ম্যাথটা শেষ করে পিসি এর উপরে মানে রবিবারে ম্যাথটা শেষ করে মানে পিসি এর ক্লাস শেষ করে সোমবারে পিসি এর উপরে পরীক্ষা নেওয়া। কুইজ Okay, ma'am. কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, রেকর্ডিংটা বন্ধ করে দাও অনন্ত, আর আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিবা। স্লাইড গুলো গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হয়।